আপনি কি জানেন ভগবান মদনমোহন নাকি বিষ্ণুপুর নগরবাসীর ডাকে সাড়া দিয়েছিলেন? বিষ্ণুপুরের দলমাদল কামান যা নাকি একসময় শত্রুর মোকাবেলায় নিজে নিজেই গর্জে উঠেছিল। হ্যাঁ, এটি একটি জনপদ যেখানে মাটির ঘানে মিশে আছে ইতিহাস, বীরত্ব আর শিল্পের অমর গাথা। আজ আমরা বলবো আমাদের বাংলার গর্ব বিষ্ণুপুর নিয়ে, যেখানে রাজাদের রাজকীয়তার সাথে মিশে আছে মানুষের অদম্য সৃষ্টিশীলতা। 1997 সালে বিষ্ণুপুরের মন্দিরগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায় মর্যাদা পেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কি এমন বিশেষতা আছে যা বিষ্ণুপুরকে বিশ্ব মঞ্চে তুলে ধরল? চলুন খুঁজে দেখি। আর আমি আপনাদের সাথে আছি মনোজিৎ। বিষ্ণুপুর নামটাই যেন এক মায়াবী সুরের ছোঁয়া। এই নামের প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে ইতিহাসের গহীন এক সুর। ভগবান বিষ্ণুর নামে নামাঙ্কিত নগরী, আর এই শহরের মন্দিরের দেওয়ালগুলো যেন কেবল ইট মাটি নয়, ওরা কথা বলে, গায় ইতিহাসের গান। কিন্তু বিষ্ণুপুরের রাজাদের উৎস তা যেন রহস্যে মোড়া এক অধ্যায়। বহু প্রাচীনকালে তাদের বাগদি রাজা বলা হতো। তবে বিষ্ণুপুরের মল্ল রাজারা এবং তাদের বংশধরেরা দৃঢ়ভাবে দাবি করে তারা উত্তর ভারতের ক্ষত্রিয় বংশভূত, এক রাজপুত বংশের উত্তরাধিকারী। মল্ল শব্দের অর্থই যেখানে যোদ্ধা, সেই অর্থেই মল্ল রাজাদের পরিচয় একদা ছিল লড়াইয়ের, যুদ্ধের আর বীরত্বের গল্প। আর এই মল্ল রাজবংশের সূচনা হয়েছিল এক কিংবদন্তির ছোঁয়ায়। চলুন ফিরে যাই 695 খ্রিস্টাব্দে। এক রাজপুত্র তীর্থযাত্রায় যাচ্ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে। পথে এসে পড়লেন এক অজানা অরণ্যে, লাউ গ্রামের ঘন জঙ্গলে, কতুলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, যেখানে তিনি তার সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে যান এক ব্রাহ্মণের আশ্রয়ে আর নিজের যাত্রা এগিয়ে নিয়ে যান। অরণ্যের গভীরে সে নির্জন পরিবেশে জন্ম নেয় এক শিশু, এক ভবিষ্যতের রাজা। 7 বছর বয়স থেকেই ছেলেটি রাখালের কাজ শুরু করে, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যায় অদ্ভুত এক নেতৃত্ব গুণ, অদম্য সাহস। অল্প বয়সেই সে যোদ্ধা হিসাবে প্রশিক্ষণ পেতে থাকে। মাত্র 15 বছর বয়সেই হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী মল্ল যোদ্ধা। আর তখন থেকেই তাকে বলা হতো আদি মল্ল, তিনিই প্রথম, তিনিই অদ্বিতীয়। ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্ত লিখেছিলেন, বিষ্ণুপুরের প্রাচীন রাজবংশের সূচনা সেই সময়ে যখন দিল্লিতে হিন্দু রাজবংশ শাসন করত। সেই সময় ভারতের কেউ মুসলমান শাসকের নামও শোনেনি। বখতিয়ার খিলজি বাংলার শাসন হস্তগত করার বহু আগে, প্রায় 5 শতাব্দী কাল ধরে এই মল্ল রাজবংশ বিষ্ণুপুর শাসন করে আসছে। রাজাদের এই বংশগাথা আমাদের বলে যায় লড়াইয়ের আর বিশ্বাসের গল্প, যেখানে এক শিশুর জন্ম থেকে শুরু হয় এক রাজবংশের ইতিহাস। আর সেই ইতিহাস আজও মাটির ঘানে মিশে আছে বিষ্ণুপুরের প্রতিটি ইটে, প্রতিটি মন্দিরে। কালের গর্ভে হারিয়ে যাওয়া ইতিহাসের ধুলোয় মিশে আছে এক অদ্ভুত গল্প। আর সেই গল্পের বুক চিরে জেগে থাকে ভগবান মদনমোহনের অলৌকিক কৃপা। বিষ্ণুপুরের মাটি যেন সাক্ষ্য দেয় সেই অবিনাশী শক্তির, যা সময়কেও থামিয়ে দিতে পারে। মল্ল রাজারা ছিলেন বৈষ্ণব ধর্মের একনিষ্ঠ ভক্ত। তাদের শাসনকালে কেবল যুদ্ধ আর রাজত্বই নয়, ছিল এক আধ্যাত্মিক যাত্রা, এক ঈশ্বর ভক্তির অমর গাথা। 1656 সালে বীর সিংহ নিজের শাসনকালে নির্মাণ করেন মহান দুর্গ আর লালজি মন্দির, যা আজও আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ঈশ্বরের শক্তির এক প্রতীক হয়ে। শুধু মন্দির নয়, বীর সিংহের হাত ধরে সৃষ্টি হয়েছিল 7টি বিশাল জলাধার। প্রকৃতির প্রতিও তার ছিল সমান ভক্তি। 1694 সালে দুর্জন সিংহ নির্মাণ করেন মদনমোহন মন্দির। সেই মন্দিরের প্রতিটি ইট যেন ভগবানের কৃপায় গাথা, যেখানে প্রতিটি প্রার্থনায় মিশে থাকে মানুষের বিশ্বাস, ভক্তির অশ্রু। মন দিয়ে শুনুন এবার। কিন্তু ঈশ্বরের এই শহর চুপ করে ছিল না। 1742 সালে ভাস্কর রায়ের নেতৃত্বে মারাঠারা বিষ্ণুপুর আক্রমণ করেন। শহর তখন আতঙ্কে কাঁপছে, মানুষের বুক ফেটে যাচ্ছে ভয়ে। তখনই গোপাল সিংহ সেনাবাহিনীকে দুর্গের মধ্যে প্রত্যাহার করে নেন, কারণ মারাঠারা ছিল প্রচণ্ড শক্তিশালী। আর নগরবাসীকে আহ্বান করেন, বলেন, ভগবান মদনমোহনের কাছে প্রার্থনা করো, তার কৃপা ছাড়া আমরা যে আর বাঁচব না। কয়েক সপ্তাহ ধরে এই যজ্ঞ চলে, আর সেই প্রার্থনার উত্তরে ঘটে এক অলৌকিক ঘটনা। কথিত আছে মদনমোহন স্বয়ং এই প্রার্থনায় সাড়া দেন। বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান, যা কিনা তখন নিস্তব্ধ ছিল, হঠাৎ অসহ্য গর্জন তোলে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। কামানের আওয়াজে কেঁপে ওঠে চারিদিক, যেন ভগবান স্বয়ং অস্ত্র ধরেছেন তার ভক্তদের রক্ষার জন্য। মারাঠারা এই অলৌকিক শক্তির মুখোমুখি হয়ে আর এগোতে পারে না। কঠিন দুর্গ প্রাকার ভেদ না করতে পেরে তারা পিছু হটতে বাধ্য হয়। বিষ্ণুপুরের মাটি বেঁচে যায়, মন্দির বেঁচে যায়, আর ইতিহাসে লেখা হয়ে যায় এক অমর কাহিনী। ভগবানের কৃপায় রক্ষা পেয়েছিল শহর, রক্ষা পেয়েছিল বিশ্বাস। বিষ্ণুপুরের মাটি আজও সেই কাহিনীর সাক্ষী।
মদনমোহন শুধু এক মূর্তি নন, তিনি এক জীবন্ত শক্তি, যার কাছে ভক্তের আরতি কখনো বৃথা যায় না। এই শহর আজও বলে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এই শহরের প্রাণ টেরাকোটা শিল্প। লাল মাটির সেই ক্ষুদ্র টুকরোয় জীবন ফুটে ওঠে, কখনো রাধাকৃষ্ণের মাধুর্য, কখনো যুদ্ধের ক্রোধ, কখনো মানুষের হাসি কান্না ভালোবাসা। টেরাকোটার মন্দিরগুলো দেওয়ালে দেখলে মনে হয় মাটির পাথরে যেন সময়কে ধরে রাখা হয়েছে। প্রতিটি মূর্তি, প্রতিটি অলঙ্কার, প্রতিটি রেখা সবে এক একটা গল্প বলে। বিষ্ণুপুরের মন্দিরগুলিতে কিভাবে মহাভারতের যুদ্ধের দৃশ্য ধরা আছে, অশ্বারোহী, ধনুর্ধর, যুদ্ধের রণহুঙ্কার, আর অন্যদিকে রাধাকৃষ্ণের প্রেমলীলা ফুটে উঠেছে কমল ভঙ্গিমায়, যেন মাটির থেকে সুর বেজে উঠছে। টেরাকোটার খোদায়ে প্রতিটি রেখার গভীরে লুকিয়ে আছে বাংলার শিকড়, যেখানে শিল্প আর ভক্তি মিশে একাকার হয়ে গেছে। এই কারণেই বিষ্ণুপুর শুধু এক শহর নয়, এই এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রতিটি ইট, প্রতিটি মূর্তি, প্রতিটি গল্প প্রাণ পেয়েছে মাটির হাতছানিতে। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, দাঁড়িয়ে আছেন বিষ্ণুপুরের রাজবাড়ির সামনে। শুধুই ইট আর কাঠ নয়, এই রাজবাড়ি এক সময়ের রাজনৈতিক শক্তির প্রতীক। আর অন্দরমহল, সভাকক্ষ, সিংহাসন সবই এক একটি জীবন্ত ইতিহাসের অধ্যায়। আর সেই রাজবাড়ির ছায়ায় দাঁড়িয়ে রাসমঞ্চ, একমাত্র ভারতের ইটের রাসমঞ্চ। 1600 সালের দিকে তৈরি এই রাসমঞ্চে উৎসবের সময় হাজার হাজার মানুষের সমাগম হতো। মঞ্চের দেওয়ালে খচিত টেরাকোটার অলঙ্করণ, রাধাকৃষ্ণের রাসলীলা যেন ঠিক এই মুহূর্তেই জীবন্ত হয়ে উঠছে। কিন্তু ভাগ্যের অমোঘ চক্র চলে জানেন। ইংরেজদের হাতে সিরাজউদ্দৌলার পতন আর সেই বিশ্বাসঘাতক মির্জাফরের ছলনায় বিষ্ণুপুরও হারিয়ে যেতে থাকে। মির্জাফরের অনুগ্রহে দামোদর সিংহ শক্তি পায়, আর সেই শক্তির জোরে বিষ্ণুপুরের মাটিতে পড়ে যায় অন্যায়ের ছায়া। চৈতন্য সিংহ শেষ পর্যন্ত মদনমোহনের বিগ্রহ হাতে করে কলকাতায় পালিয়ে যান। মাটির রাজা হারিয়ে যান নিঃশব্দে, নিভৃতে। তারপর বহু মামলা, বহু কান্না, বহু লড়াই, কিন্তু শেষ রক্ষার হলো না। 1806 সালে করের টাকা বাকি পড়ার অজুহাতে বিষ্ণুপুরের রাজ্য বিক্রি হয়ে যায়, আর বর্ধমানের রাজা পুরো বিষ্ণুপুর এস্টেট কিনে নেন। একসময় যে রাজবংশ ঈশ্বরের নামে মন্দির বানিয়েছিল, সেই রাজবংশ আজ শুধুই ইতিহাসের পৃষ্ঠাতে। আজ আমরা হয়তো শুধু ইতিহাসের বইতে বিষ্ণুপুরের নাম পড়ি, কিন্তু বন্ধুরা, বিষ্ণুপুর কোনো মলিন কাগজের গল্প নয়। এ আমাদের শিকড়, আমাদের রক্ত, আমাদের চেতনা। বিষ্ণুপুর মানে গর্ব, মানে ইতিহাস, মানে ভক্তির ঢেউ, যেখানে প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে পূর্বপুরুষদের অমর আত্মা। বাংলাকে ভালোবেসে চিনতে হলে, নিজেকে জানতে হলে একবার অন্তত বিষ্ণুপুরে আসতেই হবে। চোখ মিলুন, হৃদয় খুলুন, অনুভব করুন, কারণ বিষ্ণুপুর শুধু এক শহর নয়, এই আমাদের পূর্বপুরুষদের গল্প, আমাদের সাংস্কৃতিক প্রতিচ্ছবি, আর আমাদের মাটি থেকে ভগবানের আশীর্বাদে বেঁচে থাকা এক অমর ইতিহাস। বাংলাকে ভালোবাসলে, নিজের মাটিকে ভালোবাসলে বিষ্ণুপুর আসুন আর ফিরে যান নিজের শিকড়ের কাছে। আপনারা কি কখনো বিষ্ণুপুর ঘুরে এসেছেন? আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটির আপডেট আপনারা মিস না করেন। আমাদের এই গল্পটি ছড়িয়ে দিন চারিদিকে। আপনাদের শেয়ার করা একটি ভিডিও হয়তো কারোর মনে বাংলার সংস্কৃতির জন্য ভালোবাসা জাগিয়ে তুলতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এপিসোডে।